হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সৌম্যজিৎ ক্লাসেস। আমি সৌম্যজিৎ ভূঁইয়া। আজকে যে টপিকটা তোমাদের শুরু করছি সেটা হচ্ছে মাধ্যমিকের অর্থাৎ ক্লাস 10-এর 14 নম্বর চ্যাপ্টার অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস। তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অথবা আগের যে মাধ্যমিক পরীক্ষা যে প্রশ্ন পড়েছে সেগুলো ঘাঁটলে তোমরা দেখবে অংশীদারি কারবার থেকে একটা বড় প্রশ্ন আসেই, তার সাথে 1-2 নাম্বার শর্ট কোশ্চেন আসে। সুতরাং চ্যাপ্টারটা এমনিতেই খুব গুরুত্বপূর্ণ। এবারে এই চ্যাপ্টারের অঙ্ক করার আগে তোমাদের থিওরিটা খুব ভালো করে জানতে হবে। তাই ক্লাসটা আমি তেমনভাবেই ডিজাইন করেছি যেখানে আজকের ক্লাসে আমরা বেসিক বা তার আগে যে থিওরিগুলো কি আছে সেগুলো জানবো, জেনে তারপর 1-2টো অঙ্ক করবো। ঠিক আছে, দেরি না করে শুরু করি। বেসিক বেসিক কনসেপ্টগুলো আগে জেনে নিই। ক্লিয়ার? দেখো, অংশীদারি কারবার, যাকে আমরা ইংলিশে বলে থাকি পার্টনারশিপ বিজনেস, যেটা তোমরা সকলেই নাম শুনেছো। পার্টনারশিপ বিজনেস, বিভিন্ন বিজনেস একটা দুটো তিনটে চারটে পার্টনার নিয়ে হয়, সেরকম বিজনেস এখানে সেই চ্যাপ্টার সম্বন্ধে একটু জানতে হবে। তো প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে অংশীদারি কারবার, অর্থাৎ অংশীদারি কারবারটা কি। দেখো, ডেফিনেশনটা আমি লিখেছি, পরীক্ষায় আসবে না কিন্তু তোমাদের জেনে রাখা দরকার। বলছে নির্দিষ্ট নির্দিষ্ট শর্ত সাপেক্ষ দুই বা ততোধিক ব্যক্তি, অর্থাৎ দুজন বা তার বেশি ব্যক্তি যৌথভাবে মূলধন নিয়োগ করে কোনো ব্যবসা করলে তাকে আমরা অংশীদারি কারবার বলি। অর্থাৎ পরিষ্কারভাবে বলতে গেলে, যখন দুজন বা তার বেশি ব্যক্তি, মানে যে যার মতো করে টাকা দিয়ে, সেটা শর্ত সাপেক্ষ হতে পারে বা নাও হতে পারে, যখন একটা বিজনেস শুরু করে তাকে আমরা পার্টনারশিপ বিজনেস বলে থাকি। ঠিক আছে, এবার সেই ব্যবসায় অংশীদার কারা হয়? যারা ব্যবসায় টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে তারাই অংশীদার হবে। অর্থাৎ যারা এই অংশীদারি ব্যবসা চালান অর্থাৎ শুরু করেছে, তাদেরকে আমরা এই অংশীদার বা পার্টনার বলে থাকি। এবার যেটা হচ্ছে মূলধন বা ক্যাপিটাল জিনিসটা কি, মূলধন জিনিসটা কি, অঙ্কগুলো করার সময় তোমরা এই ভাষাটার সঙ্গে ভালোভাবে পরিচিত হবে। দেখবে যে মূলধন কথাটা বারবার অঙ্কের মধ্যে আসবে। মূলধন জিনিসটা কি? মূলধন হচ্ছে অংশীদারগণ, অর্থাৎ যারা ব্যবসা চালু করেছে, তারা ব্যবসা চালানোর জন্য সকলে অর্থাৎ একত্রে যে অর্থ নিয়োগ করেন, অর্থাৎ 3জন হোক 4জন হোক, সবাই মিলে যে টাকাটা দিয়ে ব্যবসাটা শুরু করেন, সেই টাকাটাকেই আমরা মূলধন বা ক্যাপিটাল বলে থাকি। আর অংশীদারগণ অর্থাৎ যারা ব্যবসাটা শুরু করেছে, ওই মূলধন সমানভাবে অথবা আনুপাতিক হারে ব্যবসায় নিয়োজিত করে থাকেন। অর্থাৎ এমন ব্যবসা, ধরো 3জন চালু করেছে, প্রত্যেকে সমান সমান ভাগ দিয়ে ব্যবসাটা চালু করলো, অথবা কেউ বেশি দিল, কেউ কম দিল, কেউ আরেকটু কম দিল, এই অনুপাতে মূলধন দিয়ে ব্যবসা চালু করতে পারে। সেটা তারা কিভাবে নির্ধারণ করছে তার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, সুতরাং আমাদের মূলধন জানা হলো। এবার জানতে হবে লভ্যাংশ বন্টন, অর্থাৎ ব্যবসায় যদি লাভ হয় অথবা ক্ষতি হয়, যাই হোক না কেন, সেই লভ্যাংশ বা যদি লস হয়, লসটা কিভাবে বন্টন করবে না, অংশীদারগণ তাদের পূর্ব শর্তাবলীর ভিত্তি মানে, ধরো আগে থেকে তারা ডিসাইড করেই নিয়েছে যে যদি লাভ হয় কিভাবে আমরা প্রফিটটাকে নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউট করব, যে লভ্যাংশ বন্টন করে, মানে আগে থেকে তারা ডিসাইড, মানে ব্যবসা শুরু করার আগেই তারা ডিসাইড করে নিয়েছে, এরকম হতে পারে। অথবা ধরো এই লভ্যাংশ বন্টন হতে পারে, প্রথম কন্ডিশন হচ্ছে সমানভাবে, যদি তারা প্রথমে ডিসাইড করে নেয় যে আমরা সমানভাবে যা লাভ হবে সমানভাবে নিজেদের মধ্যে ভাগ করে নেবো, সেই কন্ডিশন হতে পারে। বি হচ্ছে মূলধনের পরিমাণের অনুপাতে, অর্থাৎ বেসিক্যালি এইটাই হয় যে মূলধনের পরিমাণের অনুপাতে বলতে, তুমি আর তোমার বন্ধু যদি একটা ব্যবসা শুরু করো, তুমি যে পরিমাণ মূলধন দিয়েছো আর তোমার বন্ধু যে পরিমাণ মূলধন দিয়েছে, সেই দুটো মূলধনের অনুপাতে লভ্যাংশ বন্টন হতে পারে। অথবা সর্বসম্মতির অন্য কোনো চুক্তি অনুযায়ী, বা ওরা যদি অন্য কোনো চুক্তি ব্যবসার আগে শুরু মানে করে থাকে, সেই চুক্তি অনুযায়ী লভ্যাংশ পেতে পারে। ক্লিয়ার? তো এইগুলো বেসিক বেসিক টার্মগুলো আমরা জানলাম। অংশীদারি কারবার কি, অংশীদার কারা হয় সেখানে, মূলধন কি, আর লভ্যাংশ অথবা লস হলে লস বন্টন, মানে কিভাবে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট হবে সেটা। ঠিক আছে, এবার নেক্সট দেখো, এখানে দেখো বিশেষ দ্রষ্টব্য বলে একটা জিনিস লিখেছি। যদি অংশীদারি চুক্তিতে লভ্যাংশ বন্টনের কোনো সুনির্দিষ্ট নীতি বলা না থাকে, মানে যে অংশীদারি ব্যবসাটা তারা শুরু করেছে, মানে ব্যবসাটা তারা শুরু করেছে, সেই ব্যবসায় যদি নির্দিষ্ট কোনো শর্ত না বলা থাকে যে লভ্যাংশটা বন্টন করবে কিভাবে, যদি সেটা না বলে থাকে, তবে ধরে নিতে হবে যে লভ্যাংশ অংশীদারদের মূলধনের অনুপাতে বন্টিত হবে। দেখো, আমি আগেরটা কি বললাম, যে বেসিক্যালি বিটা অর্থাৎ মূলধনের পরিমাণের অনুপাতেই যে লভ্যাংশটা বন্টিত হয়ে থাকে, সাধারণত এটাই হয়ে থাকে। এবার যদি কোনো সময় অঙ্কে দেখতে পাও যে লভ্যাংশের কোনো স্পেশাল ক্রাইটেরিয়া বা কিভাবে তারা বন্টন করবে সেরকম কিছু না বলা থাকে, সবসময় মনে রাখবে তারা যে মূলধন দিয়েছিল সেই মূলধনের অনুপাতেই
সেই লভ্যাংশটা বন্টিত হবে। অনুরূপভাবে ক্ষতির ক্ষেত্রেও সেই একই প্রযোজ্য। যদি ক্ষতি হয়, অনুপাতের মূলধন অর্থাৎ অংশীদারদের যে মূলধন তার অনুপাতে বন্টিত হবে বা ডিস্ট্রিবিউট হবে টাকাটা। ক্লিয়ার? এবার আমাকে জানতে হবে বা তোমাদেরকে জানতে হবে, আমি তো জানি, তোমাদেরকে জানতে হবে যে মূলধন বিনিয়োগের সময়কালের উপর ভিত্তি করে, মাইন্ড ইট, মূলধন বিনিয়োগের সময়কালের উপর ভিত্তি করে মানে অংশীদারি কারবার দুই প্রকার হয়ে থাকে। অর্থাৎ কত সময়ের জন্য বিনিয়োগ করছি আমি টাকাটা বা ইনভেস্ট করছি, তার উপর ডিপেন্ড করে অংশীদারি কারবারকে আমরা দুটো ভাগে ডিভাইড করতে পারি। প্রথম ভাগটা কি হচ্ছে সরল অংশীদারি কারবার, সেকেন্ড ভাগটা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। সরল অংশীদারি কারবারটা কি? যে অংশীদারি কারবারে অংশীদারগণের মূলধন একই সময়ের জন্য নিয়োজিত হয় তাকে সরল অংশীদারি কারবার বলা হয়। কি বুঝলে এই লাইনটা পড়ে? ধরো তুমি আর তোমার বন্ধু ব্যবসা করেছো, দুজনেই এক বছরের জন্য টাকাটা নিয়োগ করলো। দুজনে এই যে সমান বছরে, তুমিও এক বছরের জন্য করলে, তোমার বন্ধু এক বছরের জন্য টাকাটা নিয়োগ করলো বা বিনিয়োগ করলো টাকাটা। তো সেই ধরনের অংশীদারি কারবারকে আমরা সাধারণত সরল অংশীদারি কারবার বলে থাকি। আর একটা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। কি? যে অংশীদারি কারবারে অংশীদারগণের মূলধন বিভিন্ন সময়ের জন্য নিয়োজিত হয় তাকে মিশ্র অংশীদারি কারবার বলে। মানে ধরো তুমি কোনো একটা টাকা 5 মাসের জন্য বিনিয়োগ করলে, যে না আমি 5 মাসের জন্য টাকাটা দেবো, তারপর আমাকে রিটার্ন দিতে হবে। আর তোমার বন্ধু ধরো 10 মাসের জন্য সেই টাকাটা বিনিয়োগ করলো, অর্থাৎ সেই 10 মাস পর টাকাটা নিয়ে নেবে। এই ক্ষেত্রে দেখো, একজন 5 মাসের জন্য বিনিয়োগ করলো আর একজন 10 মাসের জন্য বিনিয়োগ করলো। এই যে সময়ের যে পার্থক্য বা যে সময়ের, একজন কিছু সময়ের জন্য রাখলো, অন্যজন কিছু সময়ের জন্য রাখলো, সেই রকমের মিশ্র মানে অংশীদারি কারবারকে আমরা সাধারণত মিশ্র অংশীদারি কারবার বলে থাকি। ঠিক আছে? এবার এই টার্মগুলো যে পড়লে, এইগুলো তোমাদের ডাইরেক্ট পরীক্ষা হয়তো লাগবে না, কিন্তু বেসিক টার্মগুলো কোনো কিছু, যে কোনো চ্যাপ্টার শুরু করার আগে সেই চ্যাপ্টার রিলেটেড বেসিক টার্মগুলো জানা দরকার। কারণ শুধু অঙ্ক করলে হয়তো নাম্বার পাবে, কিন্তু শেখা আলটিমেটলি কিচ্ছু হবে না। ক্লিয়ার? সুতরাং নেক্সট কি বলছে দেখি, আর একটা বিশেষ দ্রষ্টব্য কি বলছে, যে মিশ্র অংশীদারি কারবারের ক্ষেত্রে যদি অন্য কোনো চুক্তি না থাকে, অর্থাৎ কোনো তার আগে থেকে চুক্তি করেনি, জাস্ট একটা অংশীদারি কারবার, মিশ্র অংশীদারি কারবার, অর্থাৎ যেখানে সময়ের পার্থক্য আছে, যে কোনো এক ব্যক্তি কিছু সময়ের জন্য টাকা নিয়োগ করলো আর অন্য আরেক ব্যক্তি অন্য কিছু সময়ের জন্য টাকা নিয়োগ করলো, যদি সেই রকম কন্ডিশনে সবসময় মনে রাখবে লভ্যাংশের বন্টনের যে অনুপাতটা হলো অংশীদারদের দ্বারা নিয়োজিত মূলধন ও নিয়োগকালের গুণফলের সাংখ্যমানের অনুপাত। লাইনটা পড়ো, ভালো করে লাইনটা পড়ো। মিশ্র অংশীদারি কারবারের ক্ষেত্রে অন্য কোনো চুক্তি না থাকলে লভ্যাংশ বন্টনের অনুপাত হলো অংশীদারগণের দ্বারা নিয়োজিত মূলধন ও নিয়োগকালের গুণফলের সাংখ্যমানের অনুপাত। কি বলতে চাইছে? ধরো তুমি X টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলে, তোমার বন্ধু Y টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো। তুমি বললে আমি টাকাটা T1 সময়ের জন্য রাখবো, আর তোমার বন্ধু বললো আমি টাকাটা T2 সময়ের জন্য রাখবো। তাহলে সেক্ষেত্রে লভ্যাংশ বন্টনের অনুপাতটা কি হবে? মূলধন আর সময়ের গুণফলের অনুপাত, অর্থাৎ লভ্যাংশের অনুপাতটা হবে X গুণ T1 অনুপাত Y গুণ T2। বুঝতে পারলে? মানে পরিষ্কার ভাবে যদি আরো সহজভাবে তোমরা বুঝতে চাও, সেটা হচ্ছে লভ্যাংশের অনুপাতটা হয় মূলধন অর্থাৎ কত টাকা সে নিয়োগ করলো ইন্টু নিয়োগকাল অর্থাৎ কত সময়ের জন্য নিয়োগ করলো তাদের অনুপাত। ভালো করে বোঝার চেষ্টা করো যে লভ্যাংশের অনুপাতটা সবসময় হবে মূলধন আর নিয়োগকালের বা সময়ের গুণফলের অনুপাত। ঠিক আছে? এবার আরেকটু এক্সট্রা কিছু ইনফরমেশন এখান থেকে জেনে রাখো, যে মূলধন স্থির থাকলে, অর্থাৎ ক্যাপিটাল যে টাকাটা তোমরা বিনিয়োগ করলে সেটাকে আমরা কনস্ট্যান্ট রাখলাম, রেখে দিয়ে সময়ের সঙ্গে লভ্যাংশের সমানুপাতি সম্পর্ক, মানে ধরো তুমি একটা নির্দিষ্ট টাকা ব্যবসায় দিয়েছো, তোমার বন্ধু একটা নির্দিষ্ট টাকা ব্যবসায় দিয়েছে, এবারে সেই টাকাটাকে স্থির রেখে, টাকাটার কোনো পরিবর্তন না করে সময়ের সঙ্গে লভ্যাংশের সমানুপাত সম্পর্ক, মানে যত সময় বাড়বে তোমাদের লভ্যাংশের পরিমাণটা আস্তে আস্তে বাড়বে। মানে সমানুপাত মানে একটা বাড়লে তার সাথে অন্যটাও বাড়বে, আর একটা কমলে তার সাথে অন্যটাও কমবে। অর্থাৎ তোমরা যত বেশি সময়ের জন্য টাকাটা ব্যবসায় নিয়োগ করবে, লভ্যাংশের পরিমাণটাও তত বাড়বে। এটা স্বাভাবিক ব্যাপার। 2 নম্বর কি বলছে, লভ্যাংশ যদি স্থির থাকে, যে তোমরা চাইলে না আমরা এত পরিমাণই টাকা লভ্যাংশ নেবো দুজনে, স্থির করে রাখলে
তখন মূলধনের সঙ্গে সময়ের ব্যস্তানুপাত সম্পর্ক হয়, অর্থাৎ মূলধন যত বেশি হবে সময় তত কমটা সময় তোমাকে রাখতে হবে। মানে কি, তুমি ধরো বললে আমি 1000 টাকাই প্রফিট করবো, তুমি আর তোমার বন্ধু বললে আমরা 1000 টাকা করে প্রফিট করবো, ঠিক আছে? এবার তাহলে কি করতে হবে, তোমাদের মূলধনের সঙ্গে সময়টাকে কমাতে হবে। যদি মূলধন বেশি পরিমাণে মূলধন দাও, কম সময়ে সে 1000 টাকাটা প্রফিট হবে। কিন্তু যদি তোমরা কম পরিমাণ মূলধন দিয়ে ব্যবসায় নামো, মানে ধরো কম কম টাকা দিয়ে ব্যবসায় নামলে কিন্তু 1000 টাকায় প্রফিট করতে চাইছো, তখন তোমাকে ব্যবসার জন্য সময়টাকে বাড়াতে হবে, তবেই তো 1000 টাকা করে মানে লভ্যাংশটা কনস্ট্যান্ট থাকবে। ক্লিয়ার? 3 নম্বর হচ্ছে সময় স্থির থাকলে মূলধনের সঙ্গে লভ্যাংশের সমানুপাত সম্পর্ক। সময় স্থির মানে ধরো 1 বছরের জন্য তোমরা ব্যবসাটা করলে, মূলধনের সঙ্গে লভ্যাংশের সমানুপাত, অর্থাৎ তোমরা যত বেশি ক্যাপিটাল বা যত বেশি মূলধন দিয়ে ব্যবসাটা শুরু করবে, লভ্যাংশের পরিমাণটা তাই হবে। সাপোজ ধরো তোমরা হাজার হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করলে 1 বছরের জন্য, সেক্ষেত্রে যা লভ্যাংশ পাবে, যদি তোমরা 5,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করো সেক্ষেত্রে লভ্যাংশ বেশি পাবে, স্বাভাবিক ব্যাপার এটা। তো এই তিনটে একটু বোঝার চেষ্টা করে নাও। ক্লিয়ার? আর একটা কনসেপ্ট আছে, সেটা কি, যে এই কনসেপ্টটা দেখো, এই যে 4টে এখানে সূত্রাবলী বলে আমি লিখে রেখেছি, এই কনসেপ্ট 4টে তোমাদের ডাইরেক্টলি ইউজ করতে পারলে এমসিকিউর জন্য খুব ভালো, কারণ এমসিকিউর জন্য টাইম বেশি তোমরা পাবে না, এমসিকিউকে এমসিকিউর মতোই ডিল করতে হবে। তো সেখানে এই 4টে কনসেপ্ট তোমাদের ভালো করে বুঝতে হবে। কি বুঝতে হবে? দেখো, তুমি যদি এই বেসিক সূত্রটা বুঝতে পারো, যে এই জিনিসটা, যে লভ্যাংশ সমান মূলধন ইন্টু নিয়োগকাল, তখন তাহলে তোমার এই 4টে যে ফর্মুলা আমি লিখে রেখেছি, এই 4টে ফর্মুলা অসুবিধা হবে না, যদি এই বেসিক ফর্মুলাটা বুঝতে পারো তুমি। যে লভ্যাংশের অনুপাতটা সবসময় কি হবে, মূলধন আর নিয়োগকালের গুণফলের অনুপাত। মূলধন আর নিয়োগকালের গুণফলের অনুপাতটাই হয় লভ্যাংশ বা প্রফিটের অনুপাত। এই জিনিসটা যদি ভালো করে বুঝতে পারো, দেখো এই জিনিসটা খুবই সহজ। বলছে এক্স আর ওয়াই দুইজন অংশীদারির ক্ষেত্রে এক্স এর মূলধনকে ওয়াই এর মূলধন, মানে এক্স এর মূলধন বাই ওয়াই এর মূলধন ইন্টু ওয়াই এর নিয়োজিত সময়, এই এক্স এর নিয়োজিত সময় বাই ওয়াই এর নিয়োজিত সময় সমান এক্স এর লাভ বাই ওয়াই এর লাভ। আচ্ছা, এই বাই লিখেছে, ভগ্নাংশ লিখেছে, মানে এটা অনুপাত। তার মানে প্রফিটের অনুপাত ভালো করে লক্ষ্য করো, প্রফিটের অনুপাতটা কি, যে এক্স এর লাভ আর ওয়াই এর লাভ, অর্থাৎ লভ্যাংশের অনুপাতটা কি, এক্স এর মূলধন গুণ এক্স এর নিয়োজিত সময়, অর্থাৎ মূলধন ইন্টু টাইম, আর এখানে ওয়াই এর মূলধন গুণ ওয়াই এর নিয়োজিত সময়, অর্থাৎ মূলধন ইন্টু টাইম। অর্থাৎ আগে যেটা বললাম এখানে আমি সেটাকে খালি সূত্র আকারে লিখছি, আর কিচ্ছু করিনি এখানে। ওই জন্য বারবার তোমাদের বলছি, যদি প্রথম কনসেপ্টটা বুঝতে পারো যে লভ্যাংশের অনুপাত সবসময় কিভাবে বার করতে হয়, যে সেই ব্যক্তির মূলধন ইন্টু সময়ের অনুপাত, আর সেই ব্যক্তির মূলধন ইন্টু সময় ইস টু অন্য আরেকজন ব্যক্তির মূলধন ইস টু সময়, এই অনুপাতটাই হচ্ছে লভ্যাংশের অনুপাত। তারপর আমি যদি প্রফিট বলি, তোমাকে প্রফিটকে কি দিয়ে লিখতে হয়, প্রফিটের অনুপাত কি হবে, ধরো প্রথম ব্যক্তির প্রফিট P1 আর দ্বিতীয় ব্যক্তির প্রফিট আমি ধরে নিচ্ছি P2, তাদের লভ্যাংশের অনুপাতটা সবসময় কত হবে, প্রথম ব্যক্তির যে ক্যাপিটালটা দিয়েছে, অর্থাৎ প্রথম ব্যক্তির ক্যাপিটাল C1 আর দ্বিতীয় ব্যক্তির ক্যাপিটাল C2 লিখছি। প্রথম ব্যক্তি C1 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে আর দ্বিতীয় ব্যক্তি C2 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে। প্রথম ব্যক্তি যদি T1 সময়ের জন্য রাখে আর দ্বিতীয় ব্যক্তি যদি T2 সময়ের জন্য রাখে, তাদের অনুপাতটা যা পাবো সেটাই হয়ে যাবে সেই দুই ব্যক্তির প্রফিট বা লাভের অনুপাত। ক্লিয়ার? এবার এখানে দেখো, সেটাই আমি বলছি যে 2 নম্বরটা, তিনজন যদি অংশীদারির ক্ষেত্রে ব্যবসাতে মূলধনের অনুপাত, মানে তিনজন ব্যবসা শুরু করেছে, সেক্ষেত্রে ব্যবসাতে মূলধনের অনুপাত মানে তারা যদি A:B:C অনুপাতে টাকা দেয়, এবং ব্যবসাতে নিয়োজিত সময়ের অনুপাত যদি X:Y:Z হয়, অর্থাৎ অনুপাত, এটা মনে রাখবে, এটা অনুপাত, এটা এক্স্যাক্টলি টাইম নয়, এটা হচ্ছে আমরা অনুপাত ধরেছি, যে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি আর তৃতীয় ব্যক্তি A:B:C অনুপাতে টাকা দিয়েছে, আর সেই টাকাটা যদি তারা X:Y:Z অনুপাতে সময়ের জন্য রাখে, তাহলে তাদের লভ্যাংশের অনুপাত দেখো, প্রথম ব্যক্তির মূলধন ইন্টু দ্বিতীয় ব্যক্তির প্রথম ব্যক্তির সময়, অর্থাৎ এক্স, একভাবে BY, একভাবে CZ, অর্থাৎ তিনজনের মূলধন ইন্টু সময়ের অনুপাত। ক্লিয়ার? 3 নম্বরটা দেখো, তিনজন অংশীদারি ব্যবসায় নিয়োজিত সময়ের অনুপাত বলে দিচ্ছে X:Y:Z, এবং অর্জিত লাভের অনুপাত P:2Q:R হলে নিয়োজিত মূলধন অনুপাত কত হবে? হ্যাঁ, ভালো করে লক্ষ্য করো, এখানটা কি লিখেছি, P/X:Q/Y:Z/R। এবার আমি তোমাকে এখানে ফর্মুলাটা কি বললাম, ভালো করে আবার সেই জায়গায় আসো, যে লভ্যাংশ সমান মূলধন ইন্টু নিয়োগকাল। এবার এখানে আমার কি বার করতে বলছে, যে মূলধনের অনুপাত চেয়েছে, এখানে মূলধনের অনুপাত। তার মানে আমরা যদি এখান থেকে মূলধন বার করি, এই যে
মূলধন সমান কি হবে, লভ্যাংশের নিচে নিয়োগকাল চলে আসবে, অর্থাৎ লাভের পরিমাণ বাই সময়। দেখো এখানে আমি সেটাই ফর্মুলাতে লিখেছি, লাভের পরিমাণ, অর্থাৎ লাভের পরিমাণটা এখানে কি চেয়েছিল, লভ্যাংশের অনুপাতটা পি ইস টু কিউ ইস টু আর। তার মানে দেখো অনুপাতের যা আছে উপরে পি কিউ, এটা আর হবে পি কিউ আর, আর নিচে হচ্ছে এক্স ওয়াই জে আর, এটা এক্স ওয়াই জেড। এটা ডাটাটা ভুল হয়ে গেছে, মানে আমি তোমাদের বলতে চাইছি এইটুকু সূত্রটা তোমরা শুধু মনে রাখো, যে কোনো ব্যক্তির লভ্যাংশ কি করে বার করবো, তার মূলধন কিন্তু সময়, এইটুকু ফর্মুলা মনে রাখো। অঙ্ক করতে করতে দেখবে আমি যে ফর্মুলাতে বলছি এই ফর্মুলাতে বহু অঙ্ক হবে, বিশেষ করে এমসিকিউ গুলো তোমরা ওই পদ্ধতিতে ডিল করতে পারবে। সুতরাং একটা ফর্মুলা তোমরা একদম ভালো করে মনে রাখো, যে কোনো ব্যক্তির লভ্যাংশ সমান মূলধন ইন্টু নিয়োগকাল। ক্লিয়ার? তো এবার আমরা একের দাগ, দুয়ের দাগ, তিনের দাগের অঙ্ক তিনটে করবো। এই ক্লাসের মধ্যে আমরা তিনটে অঙ্ক করবো। তাহলে দেখো এই কনসেপ্টগুলো একবার ভালো করে দেখে নেবে, ভিডিওটা আবার পজ করে ভালো করে বুঝে নেবে, যেখানটা অসুবিধা হচ্ছে আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? আমি আজকে একের দাগের অঙ্ক থেকে শুরু করছি। আজকে আমরা একের দাগের, দুয়ের দাগের আর তিনের দাগের এই তিনটে অঙ্ক করবো। দেখো একের দাগের অঙ্কটা কি বলছে, আমি ও আমার বন্ধু মালা দুইজন যথাক্রমে, একজন 15,000 টাকা, অর্থাৎ আমি 15,000 টাকা দিয়েছি, আর আমার বন্ধু মালা 25,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম। অর্থাৎ একজন 15,000 টাকা, একজন 25,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেছে। এক বছরে 16,800 টাকা লাভ হলো। হিসাব করে দেখি আমরা কে কত টাকা লভ্যাংশ পাবো, অর্থাৎ কে কত টাকা, অর্থাৎ এই 16,800 টাকার মধ্যে কে কত টাকা লাভের পরিমাণটা পাবে সেটা তোমাকে বার করতে দিয়েছে। কিভাবে করবো অঙ্কগুলো, প্রথমে তোমাদের এই যে মূলধন বলেছে সেই মূলধনের অনুপাত বার করে নিতে হবে। তার জন্য আমরা কি লিখবো, যে আমি ও আমার বন্ধুর মূলধনের অনুপাত, আমিও আমার বন্ধুর মূলধনের অনুপাত, এটাকে বার করে নেবো। কত তুমি তো দিয়েছো, দেখো তুমি দিয়েছো 15,000 টাকা, ইস টু তোমার বন্ধু দিয়েছে 25,000 টাকা। তো মূলধনের অনুপাত হলো 15,000 ইস টু 25। এবার এটাকে দেখো একটু ছোট করে নিতে হবে। দেখো অনুপাতের তিনটে শূন্য কেটে যাবে, আর 5 দিয়ে কাটলে হবে 3, 5 দিয়ে কাটলে হবে 5, অর্থাৎ মূলধনের অনুপাত হয়ে যাবে 3:5। ঠিক আছে? এবার দেখো এক বছরের শেষে লাভ হয় 16,800 টাকা, তার মানে লাভ হয়েছে 16,800 টাকা। ঠিক আছে? এবার আমরা কে কত টাকা পাবো লভ্যাংশ হিসাব করি। তাহলে দেখো অতএব আমি পাবো, বা আমার লভ্যাংশের পরিমাণ কত বলো তো? দেখো যেটা বলবে লভ্যাংশের পরিমাণ, যার বার করতে বলবে তার আনুপাতিক ভাগার। আনুপাতিক ভাগার মানে প্রথমে তোমার লভ্যাংশ বার করছো, তোমার আনুপাতিক ভাগার বলতে প্রথমে তোমার এই অনুপাতের তোমার অংশটা, অর্থাৎ উপরে 3, উপরে তোমার অংশটা, নিচে অনুপাতের পদগুলোর যোগ, সেটা আনুপাতিক ভাগার, তোমরা আগেই করেছো, গুণ মোট যে লাভ হয়েছে, অর্থাৎ 16,800 টাকা। ঠিক আছে? তার মানে কত, 3-এর নিচে 5-3-8 গুণ 16,800 টাকা। 8 দিয়ে যদি কাটাকুটি করো, 8 দিয়ে 16, 8 1 অর্থাৎ 2100, আমরা গুণ করলে হয়ে যাবে এটা 6,300 টাকা। অর্থাৎ তুমি 6,300 টাকা পাবে লভ্যাংশ থেকে, অর্থাৎ 16,800 টাকা লাভ হয়েছে, তার মধ্যে 6,300 টাকা তুমি পাবে। আর আমার বন্ধু অর্থাৎ মালার লভ্যাংশের পরিমাণ কত হবে, মালার আনুপাতিক ভাগার, অর্থাৎ মালার হচ্ছে 5, নিচে 8 গুণ 16,800, কাটাকুটি করলে হবে 2100, অর্থাৎ 10,500 টাকা। অর্থাৎ তুমি যে এক বছর শেষে যে লভ্যাংশটা হলো তার মধ্যে তুমি পাবে 6,300 টাকা, তোমার বন্ধু পাবে 10,500 টাকা। ঠিক আছে? তো একের অঙ্ক কমপ্লিট। নেক্সট দেখো দুয়ের অঙ্কটা। দুয়ের অঙ্কটা কি বলছে দেখো, বলছে প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 15,000 টাকা, 10,000 টাকা এবং 25,000 টাকা দিয়ে একটি ছোট মুদির দোকান খুললো। অর্থাৎ তিনজন ব্যবসা শুরু করেছে, একজন 15,000 টাকা দিয়েছে, একজন 10,000 টাকা দিয়েছে, একজন 25,000 টাকা দিয়েছে। কিন্তু বৎসরান্তে মানে হচ্ছে এক বছর শেষে 3,000 টাকা লোকসান হয়।
কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে। এবার অংশীদারি কারবারে তুমি মনে রাখবে সবসময় মূলধনের অনুপাতটাকে বের করে নেবে, মানে প্রত্যেকটা অঙ্কে প্রায় মূলধন অনুপাতটা দরকার লাগে। তার মানে আমরা এখানে লিখে নেবো তিনজনের মূলধন অনুপাত। কি লিখবো? যে তিনজনের, দাঁড়াও খালিটা চেঞ্জ করে নিই, যে তিনজনের মূলধনের অনুপাত কত হয় বলো তো? যে 15,000 ইস টু 10,000 ইস টু 25,000। এটা হচ্ছে তিনজনের মূলধন অনুপাত। এবার শূন্য শূন্য কেটে দাও, তিনটে করে কেটে যাবে। আর 5 দিয়ে কাটলে হবে 5 3 15, 5 দিয়ে 10 কে কাটলে হবে 2, আর 5 দিয়ে কাটলে হবে 5। তার মানে হচ্ছে 3:2:5। অর্থাৎ তিনজনের মূলধন অনুপাত পেলাম 3:2:5। এবার লোকসান হয়েছে 3,000 টাকা। 3,000 টাকার মধ্যে কে কত টাকা লোকসান দিতে হবে, অর্থাৎ প্রিয়মকে দিতে হবে কি না, যত টাকা লোকসান হচ্ছে অর্থাৎ 3,000 টাকা ইন্টু তিন, পিয়মের বার করছি, পিয়মের আনুপাতিক ভাগার, অর্থাৎ পিয়মের আনুপাতিক ভাগার কত হবে 3/3 যোগ 2 যোগ 5। ঠিক আছে, তার মানে কত? যে 3,000 গুণ 3/10, শূন্য শূন্য কেটে দিলে হয়ে যাবে কত? 900 টাকা। অর্থাৎ 3,000 টাকা লভ্যাংশের মধ্যে পিয়মকে দিতে হবে 900 টাকা। ক্লিয়ার? একইভাবে যদি সুপ্রিয়ার বার করি, সুপ্রিয়াকে দিতে হবে যে 3,000 টাকা গুণ সুপ্রিয়ার আনুপাতিক ভাগার, অর্থাৎ 2/10, শূন্য শূন্য কেটে দিলে হয়ে যাবে 600 টাকা। আর একজন কে আছে না, বুলু, অর্থাৎ বুলুকে দিতে হবে 3,000 টাকা গুণ 3,000, আর বুলুর আনুপাতিক ভাগার হবে 5/10, শূন্য শূন্য কেটে গেলে হবে 1,500 টাকা। অর্থাৎ 3,000 টাকার মধ্যে কাকে কত টাকা দিতে হবে পেয়ে গেলাম, এটাই উত্তর চেয়েছে। ক্লিয়ার হলো অঙ্কটা? নেক্সট দেখো 3,000 টাকার অঙ্কটা। বলছে শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকার একটি গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলেন। গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশ পাবে হিসাব করতে চেয়েছে, অর্থাৎ কে কত টাকা লাভের মধ্যে পাবে সেটা বার করতে হবে। প্রথমে কি করবো, যে এখানে দেখো এই লাইনটা দেখে অঙ্কটা করতে হবে যে গাড়ি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছে। তার মানে শোভা ও মাসুদের মূলধনের অনুপাত কত হয় বলো তো? এখানে দেখো ডাইরেক্টলি বলে দেয় না কে কত টাকা দিয়েছে, মানে শোভা কত দিয়েছে মাসুদ কত দিয়েছে ডাইরেক্টলি বলে দেয় না। তো মানে তোমাকে এখানে জাস্ট বলে দিয়েছে শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছে। ভালো করে দেখো, মাসুদ যদি 1 টাকা দেয়, আমি ধরলাম মাসুদ 1 টাকা দিয়েছে, শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছে, অর্থাৎ 1-এর 1.5 গুণ মানে 1.5ই হবে। তার মানে শোভা দিয়েছে 1.5 টাকা, মাসুদ যদি 1 টাকা দেয় শোভা 1.5 গুণ টাকা দিয়েছে, অর্থাৎ 1.5 টাকা দিয়েছে, তাহলে অনুপাত হয়ে যাবে 1.5:1। তার মানে কত বলো তো? এর মানে হচ্ছে 3:2:1। তার মানে দুইটা এখানে গুণ হয়ে গেলে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে 3:2। অর্থাৎ তাদের মূলধনের অনুপাত আমরা পেলাম 3:2। এবার চেয়েছে কে কত টাকা লভ্যাংশ পাবে। তার আগে আমাকে এখানে ডাইরেক্ট লভ্যাংশ বলে দেয় না, এখানে বলেছে 2,50,000 টাকা দিয়ে গাড়িটা কিনেছিল আর 2,62,500 টাকা গাড়িটা বিক্রি করে, তার লাভ হয় কত বার করতে হবে, অর্থাৎ লভ্যাংশের পরিমাণ। কত না গাড়িটার বিক্রয় মূল্য, অর্থাৎ 2,62,500 থেকে 2,50,000 টাকা বিয়োগ, তার মানে 12,500 টাকা। ঠিক আছে, যে 2,62,500 থেকে 2,50,000 দিলে 12,500 টাকা লাভ হয়েছে। কে কত টাকা লভ্যাংশ পাবে, অতএব
সবার লভ্যাংশ যে 12,500 গুণ সবার আনুপাতিক ভাগ, অর্থাৎ 3/3 যোগ 2 মানে 5, 5 দিয়ে কাটাকুটি করলে 5 2 10, 5 5 25, অর্থাৎ 2,500, তার মানে হচ্ছে 7,500 টাকা। আর মাসুদের লভ্যাংশ 12,500 গুণ 2/5, 5 দিয়ে কাটলে হবে 2,500, তার মানে হচ্ছে 5,000 টাকা। ক্লিয়ার? তো আজকে 3 নম্বর দাগের অঙ্ক পর্যন্ত রাখলাম। নেক্সট ক্লাস আমরা 4 দাগের অঙ্ক থেকে করবো। আর এই থিওরিটা ভালো করে একটু বুঝে নিও, ভিডিওটা বারবার দেখে এই যে থিওরিগুলো আছে সেই থিওরিগুলো পড়ালাম একটু ভালো করে মাথায় রেখো। আর অংশীদারি কারবার এমন কোনো কঠিন জিনিস নয়, মোটামুটি সহজই আছে। যেভাবে অঙ্ক করাবো যদি সেইভাবে প্র্যাকটিস করো, কোনো ব্যাপারই নয় তোমাদের কাছে সেই সব জিনিসগুলো। ঠিক আছে? এরকম মনে হবে, মানে আমার ক্লাস করার পর তোমাদের মনে হবে যে অঙ্কগুলো কি আর আছে, শুধু অনুপাত বার করবো, কাটাকুটি করবো, উত্তর এসে যাবে। ঠিক আছে? তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ভিডিও পেতে। আর দেখা হবে নেক্সট ক্লাসে।